কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমার নৌকা ডুবে গেল। কে তুই? আমার নৌকা এভাবে ডুবিয়ে দিচ্ছিস কেন? তাড়াতাড়ি আমাকে বাঁচা। তোকে কি বাঁচানোর জন্য ধাক্কা দিলাম নাকি? এত করে নিষেধ করবার পরও এই নদীতে আবারও মাছ ধরতে এসেছিস। নিষেধ যেহেতু শুনিসনি সেহেতু তোর মৃত্যু হবেই। আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে বাঁচা। এরপর আমি আর এখানে মাছ ধরতে আসবো না। দয়া করে বাঁচা, আমার নৌকাটা ডুবে যাচ্ছে। কোনো রকমে আমি তোকে বাঁচাবো না। তোকে যদি ধরতে পারি উল্টো আমি আরো বড়বাবুর কাছে তোকে নিয়ে যাব। আমি যদি কোনো রকমে বেঁচে ফিরি তাহলে তোর মজা দেখিয়ে ছাড়বো, মনে রাখিস। ওরে আমি তো তোকে বাঁচাতেই চাই। তুই আমার নৌকায় উঠে আয়, তাহলেই তো বাঁচতে পারবি। আরে আয় আয়। আমি মরে যাব তবু তোর নৌকায় উঠবো না। তুই যে আমাকে ধরে নিয়ে যেতে চাস সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি। আমি সাঁতার কেটে জীবন বাঁচাবো। আরে অন্ধকারে তো তোকে দেখাই যাচ্ছে না, তবে আমি অনুমান করতে পারছি তুই কে। তোর অনুমান নিয়ে তুই থাক, আমি পালালাম। কোথায় তুমি? এদিকে আসো না, ঠান্ডায় মরে যাচ্ছি গো। তাড়াতাড়ি আমার জন্য লুঙ্গি আর গামছা নিয়ে আসো। কি গো, শুনতে পাচ্ছ? আমার বউ হয়তো ঘুমিয়ে গেছে, কোনোভাবেই তো শব্দ শুনতে পাচ্ছে না। কি করব আমি এখন? ভেজা শরীর নিয়ে এভাবে তো থাকা যাবে না। ঠান্ডায় মনে হচ্ছে শীতের রাতে মারাই পড়বো। গিন্নি, আরে এদিকে আসো না, আমি তো ঠান্ডায় মরে যাচ্ছি। তাড়াতাড়ি এদিকে আসো রে বাবা। তোমার জন্য কি একটু শান্তিতে ঘুমোতেও পারবো না? এত রাতে গিয়েছিলে কোথায়? আর তোমার এই অবস্থা কেন? পুরো শরীর ভেজা। কোথাও চুরি করতে গিয়েছিলে নাকি মানুষ তাড়া করেছে? আমি যে এতক্ষণ ধরে তোমাকে ডাকছি, তুমি তো কোনো কথাই শুনছো না। মরার মতো ঘুমিয়েছিলে নাকি? দেখছো আমার পুরো শরীর ভেজা। ঠান্ডার মধ্যে এমন করে দাঁড়িয়ে থাকা যায়? ঠান্ডায় জমে মরে যেতাম। আমি তোমাকে যা জিজ্ঞেস করেছি সেসব কথা আগে বলো। আমি এখানে মরে যাচ্ছি আর ও কিনা আছে ওর কথা নিয়ে। আমার জন্য একটু গরম জল করো, গামছা লুঙ্গি দিয়ে যাও আমার কাছে। ওরে বাবা, তারপর তোমার কাছে সব কথা খুলে বলবো। এখন একটু উপকার করো আমার বাবা। আচ্ছা ঠিক আছে, বাইরেই দাঁড়াও, ঘরে প্রবেশ করবে না। সমস্ত ঘর ভিজে যাবে তোমার শরীরের পানি দিয়ে। বললাম তো আমি প্রবেশ করব না, তুমি গিয়ে নিয়ে এসো। রে রতন, কি খবর? কি ঠিকঠাক মতো রাতে পাহারা দিচ্ছিস তো, নাকি শুধু শুধু আমার থেকে টাকা নিস? আপনি এটা কি বলছেন? আমি তো সব সময় আপনার কাজ সঠিকভাবে করি, সেই জন্যই তো আপনি আমাকে পয়সা দিয়ে রেখেছেন। তা আমি যদি কখনো কাজ না করতাম তা আপনি কি আমাকে রাখতেন? গ্রামে তো অনেক লোক আছে, তাদের রাখতেন, তাই না? তুই আমার সমস্ত কাজ ঠিকঠাক মতো করিস, তাই জন্যই তোকে রেখেছি। কিন্তু তুই কাজে ফাঁকি দিস কিনা সেটা তো আমি জানি না। রাতে তো আমি সেখানে থাকি না। যদি কোনো প্রকারের সন্দেহ হয় রাতে মাঝে মধ্যে এসে দেখবেন আমি কাজ করছি নাকি ঘুমিয়ে গেছি। আরে তুই রেগে যাচ্ছিস কেন? আমি এমনিতেই তোর সাথে মজা করছিলাম। তারপর বল, কি খবর? গতকাল রাতে আমি পাহারা দিচ্ছিলাম, হঠাৎ করেই লক্ষ্য করি একটা নৌকা মাছ ধরতে এসেছে। তা সেখানে আমি আমার বড় ট্রলারটা চালিয়ে নৌকার ওপরে তুলে দিয়েছে আর নৌকা ডুবে গেছে। এত বড় একটা সংবাদ তা তুই আমাকে দিসনি কেন রে? তা মারা পড়েছে নাকি সেই লোক? লোকটি কে সেটা আমি ঠিক বলতে পারছি না। কণ্ঠস্বর শুনেছি, অন্ধকারে দেখতে পাইনি। আমার মনে হচ্ছে কণ্ঠস্বরটা হয়তো ভোলানাথের। কি বলছিস? কি ভোলানাথের এত বড় সাহস হয়েছে আমার কথা অমান্য করে? আপনি কিছু বলছেন না, সেই জন্যই হয়তো এত দুঃসাহস দেখিয়েছে। তবে আমি উচিত শিক্ষা দিয়েছি। জাল নৌকা দুটোই গেছে। তুই যে কাজ করেছিস সেটা অবশ্য প্রশংসনীয়। তুই তোর কাজ ঠিক মতো চালিয়ে যা, আর ওই ভোলানাথকে আমি দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবু, আমি যাই। বাড়িতে গিয়ে একটু ঘুমাতে হবে।
ভোলানাথ বাড়িতে আছো নাকি? আরে বেরিয়ে আসো ভোলানাথ, বাড়িতে আছো? আরে তোমার সাথে কথা আছে, তাড়াতাড়ি বেরিয়ে আসো, লুকিয়ে থেকো না। কি হয়েছিল লক্ষ্মীনাথ বাবু? আপনি আমাদের বাড়ির ওপরে এসে এভাবে চেঁচামেচি করছেন কেন? তোমার স্বামী কোথায়? তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, তার সাথে কথা বলতে চাচ্ছি, তাকে ডেকে দাও তুমি। তার শরীর তেমন একটা ভালো নেই, ঘরে একটু বিশ্রাম নিচ্ছে। আমাকে বলুন না। রাতে যদি নদীর মধ্যে পড়ে যায়, শীতে তো অবশ্যই অসুস্থ হয়ে যাবে। কেন অসুস্থ হয়েছে সেটা তো আমি ভালো করেই জানি। তাড়াতাড়ি ডাকো, না হলে কিন্তু তুল কালাম কাণ্ড হবে। আচ্ছা ঠিক আছে, আপনি চেঁচামেচি করবেন না, আমি তাকে ডেকে দিচ্ছি। কোথায় তুমি? একবারে এদিকে একটু বেরিয়ে আসো না, লক্ষ্মীনাথ বাবু ডাকছে তোমাকে। কি হয়েছে লক্ষ্মীনাথ বাবু? এভাবে চেঁচামেচি করছেন কেন? আমি অসুস্থ, আমার বউ বলছে, তারপর আপনি জেদ করছেন। শেষবারের মতো বলে যাচ্ছি, নদীর মধ্যে আর যদি তুমি মাছ ধরতে যাও, তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। গতকাল যে তুমি মাছ ধরতে গেছিলে, রতন তোমাকে তাড়া করেছে, সেটা আমি ভালো করেই জানি। আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া এখানে বকবক করবেন না, জানতো? এরপর যখন প্রমাণ হাতে আসবে, তোকে আমি দেখে নেব হতচ্ছাড়া। বাবু এসব কি বলে গেলেন? তুমি তো আমাকে এসব বলনি, আমার কাছে মিথ্যে বলেছিলে, তাই না? তোমাদের কথার যন্ত্রণায় বাড়িতেই থাকা যাবে না। এতক্ষণ লক্ষ্মীনাথ বাবু বকবক করলো, এখন আবার তুমি। হ্যাঁ রে, থাকবোই না বাড়িতে, আমি গেলাম। কি রে ভোলানাথ, তুই এখানে এসে বসে আছিস কেন এভাবে মন খারাপ করে? কি করব বুড়িমা, কিছুই বুঝতে পারছি না, কোনো কিছুই করতে পারছি না। লক্ষ্মীনাথ বাবু এসে আজকেও আমাকে হুমকি দিয়ে গেছে। লক্ষ্মীনাথ বাবুর নিষেধ করা সত্ত্বেও তুই ওখানে গেলি কেন মাছ ধরার জন্য? তুই জানিস না ওটা লক্ষ্মীনাথ বাবু দখল করে নিয়েছে? এটা কোনো কথা হলো বুড়িমা? লক্ষ্মীনাথ বাবু জোর করে একটা নদী নিজের নামে করে নিতে পারে। নদী হচ্ছে সবার সম্পত্তি। তো এভাবে তিনি যদি এটা একটা নদী তার নিজের সম্পত্তিতে পরিণত করে, তাহলে আমরা কোথায় মাছ ধরবো বলো তো? সবটাই আমি বুঝতে পারছি, কিন্তু কিছুই করার নেই। এখন কিছুই করতে পারছি না, কি করব বলতো? গ্রামবাসীরা কেউ লক্ষ্মীনাথ বাবুর ভয়ে কথা বলতে চায় না। তুই শুধু শুধু একা তার সাথে ঝামেলায় জড়াস না, তিনি কিন্তু লোক ভালো নয়। জোর যার মুলুক তার, এটাই তো এখন হয়ে গেছে। গ্রামে সবার অবস্থা একই রকম, সবাই নিজেদের মধ্যে একই ধরনের কথাই বলছে। তবে সবাই যদি একজোট হওয়া যায় তাহলে কিছু একটা করা যেত, কিন্তু কেউ তো একজোট হবে না। একজোট হবে কেন? সবাই তো পারে লক্ষ্মীনাথ বাবুর সাথে দালালি করতে। লক্ষ্মীনাথ বাবু যেহেতু তোকে শাসিয়ে গেছে, তুই কিছু করিস না, একটু সাবধানে থাকিস। আমি যাই, বাড়িতে কাজ আছে আমার। আমি এখানে বসে থাকবো নাকি? আমিও তো যাব, চলো দুজনে একসাথে বাড়ির দিকে যাই। এভাবে তো আর দিন পার করা যায় না। কত কষ্ট করা যায় বলো তো? এভাবে আর কতদিন রাতে না খেয়ে থাকতে পারি? না গো, তোমাকে যে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। তোমার জন্য আমি কিছুই করতে পারছি না, তুমি এত কষ্ট করো। আমি একা যে কষ্ট করি এমনটা তো নয়, তুমিও তো অনেক কষ্ট করো। তোমার কষ্ট তো আমি দেখতে পারি না, কিছু একটা করার ব্যবস্থা করো। তোমাকে তো বললাম কারোর কাছ থেকে চাল একটু ধার চেয়ে আনো, পরে আবার যখন আমরা হোটেলটা খুলতে পারবো তখন আবার চালটা পরিশোধ করে দেব। প্রতিদিন এরকম মানুষের কাছে চাইতে কেমন লাগে? আর আমাদের হোটেলটা কবে যে খুলতে পারবো তাও তো বুঝতে পারছি না। লক্ষ্মীনাথ বাবু গ্রামে যা শুরু করেছে, এভাবে চললে গ্রামের কেউই তো শান্তিতে বসবাস করতে পারবে না। চুপ করো, লক্ষ্মীনাথ বাবুর ব্যাপারে কোনো ধরনের কথা বলো না। দেওয়ালেরও কান আছে, কেউ শুনতে পেলে লক্ষ্মীনাথ বাবুর কাছে সেটা বলে দিলে গ্রামেও থাকতে পারবো না আমরা।
এভাবে আর কতকাল লক্ষ্মীনাথ বাবুর ভয়ে আমরা চুপ করে থাকবো বলো তো? তুমি কি চাও বাপ দাদার এই ভিটেটা ছেড়ে এখন আমরা গ্রাম ছাড়া হই? আমি তেমন কিছুই চাই না। লক্ষ্মীনাথ বাবুর কিছুই করতে পারো না, আমার সাথে শুধু চেঁচামেচি করতে পারো। তোমার সাথে কথাই বলতে চাই না। না খেয়ে আছো, ঘুমিয়ে পড়ো। কি রে সোনালি, এত সকাল সকাল তুই এখানে কি করছিস? বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো বুড়িমা, দয়া করে আমাকে একটু সাহায্য করো। এমন করে বলছিস কেন? এর আগে তোরাও তো আমাকে অনেক ধরনের সাহায্য সহযোগিতা করেছিস। তোদের জন্যই তো আমি আজ এখনো স্বাভাবিকভাবে এই গ্রামে বেঁচে আছি, না হলে তো কবেই মারা যেতাম। আমরা যখন পেরেছি তোমাকে সাহায্য করেছি, এখন যদি তুমি পারো আমাদের একটু সাহায্য করার ব্যবস্থা করো গো বুড়িমা। তুই যদি আমাকে না বলিস কি সাহায্য প্রয়োজন, তাহলে আমি কিভাবে বুঝবো? আগে একটু বল, আমি কিভাবে তোদের সহযোগিতা করতে পারি। আমার যদি সাধ্যে থাকে অবশ্যই আমি সে সহযোগিতা তোদের করব। গতকাল রাত থেকে আমি এবং আমার স্বামী দুজনেই না খেয়ে আছি। তুমি তো ভালো করেই জানো বুড়িমা, আমাদের হোটেলটা আগের মতো চলছে না, প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা। তুমি যদি আমাদের কিছু চাল দিতে তাহলে আমরা খেয়ে বেঁচে থাকতে পারতাম। তোদের কি বলবো, আমার নিজের অবস্থাই তো খারাপ। আমি নিজেই তো ভোলানাথের বাড়িতে গিয়ে সেখানে ওর বউয়ের কাছ থেকে কিছু চাল নিয়ে এসেছি, না হলে না খেয়ে মরতাম। বুড়িমা, তাহলে এখন কি করব বলো তো? সবার অবস্থা যখন একই রকম, তাহলে চল সবাই মিলে আমরা একটা আলোচনা করি, দেখি কিছু করা যায় কিনা। আচ্ছা, তাহলে ঠিক আছে বুড়িমা, আমি সবাইকে বলে দেব বিকেলে ভোলানাথ দার বাড়িতে চলে এসো। এখন আমি যাই। আজকে সবাই এখানে আমরা উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করার জন্য। আমার সাথে আগেই ভোলানাথের কথা হয়েছে। ভোলানাথ চেয়েছে আমরা যেন সবাই এক হয়ে কাজ করি, তাহলে আমরা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারবো। বুড়িমা, তুমি একবার ভাবো, কত সুন্দর করে আমি গ্রামের হোটেলটা চালাতাম, তোমরা সবাই সেখানে অল্প দামে খেতে পারতে। এখন আরো ভালো সময় সেই হোটেলটা চালানোর জন্য। শীতের দিনে নদীতে এখন চিংড়ি মাছ ধরা পড়ছে। এখন যদি আমরা নদীতে মাছ ধরতে না পারি তাহলে কি হবে বলো তো? আমরা কিভাবে মাছ ধরবো? লক্ষ্মীনাথ বাবু পুরো নদীটা নিজের করে নিয়েছে, বড়লোক মানুষ, তারপরও সবকিছু তার চাই। নিত্যদিন তার বাড়িতে চিংড়ি মাছের ঝোল রান্না হচ্ছে, মজা করে খাচ্ছে। অনেক হয়েছে, আমরা গরিব বলে আমরা সামান্য ভাত খেয়ে বাঁচতে পারবো না, আর তিনি কিনা চিংড়ি মাছের ঝোল খাবে? আমরা কেন খেতে পারবো না? আমরাও তো শীতের দিনে চিংড়ি মাছের ঝোল খাবো। আমার হোটেলে তোমাদের জন্য চিংড়ি মাছের ঝোল রান্না করব আমি। তোমরা সবাই একসাথে থাকো, আমরা মাছ ধরবার ব্যবস্থা করি, তাহলেই হয়। তাহলে আর এখানে বলবার মতো কিছু বাকি রইল না। আজকে রাতেই আমরা সবাই নদীতে মাছ ধরতে যাব। তবে আমার নৌকাও জাল দুটোই ডুবে গেছে, এখন কি হবে? কোনো সমস্যা নেই, আমার বাড়িতে আগের দিনের জাল আছে, সেসব দিয়ে হয়ে যাবে। নৌকো তো আছে নিখিলদের। অবশ্যই আছে। রাতে তাহলে সবাই প্রস্তুত হয়ে নদীর ঘাটে চলে এসো। ভোলানাথদার কোনো খবরই তো দেখতে পাচ্ছি না গো। আমাদের সাথে এত বড় বড় কথা বললো, এখনো আসছে না কেন? কত সময় ধরে এখানে দাঁড়িয়ে আছি। তখন তো আমাদের কাছে বড় বড় কথা বলেছে, এখন যদি না আসে তাহলে আমরা কিভাবে সবটা সামাল দেব? আসুক আর না আসুক, আমি মাছ আজকে ধরেই ছাড়বো। নৌকার মধ্যে জাল রেখে এসেছি, তারা আসলেই হয়। তোরা এত তাড়াহুড়ো করছিস কেন? নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। ওই তো ওইদিকে হ্যারিকেন জ্বালিয়ে দেখ তো, কেউ এসেছে হয়তো, মনে হচ্ছে এদিকে আসছে।
কি রে, তোরা আসতে এত দেরি করছিস কেন? সবাই তো এসে তোদের জন্য অপেক্ষা করেছে। আমি একা আসবো? অনুরাধা কোনোভাবেই আমাকে একা ছাড়বে না। মেয়ে মানুষ এখানে এসে কি করবে বলো তো? এটা আবার কেমন কথা বললে দাদা তুমি? আমরা মেয়ে মানুষ কোনো কাজে আসি না নাকি? আরে তোমরা তো অনেক কাজে আসো। আরে আমি তো এমন করে বলতে চাইনি। রতন যদি কোনোভাবে টের পেয়ে যায়, দৌড়ানি দেয়, তখন তো একটা সমস্যায় পড়তে পারি। কেউ দৌড়ানি দিলে আমরা দৌড়াবো না। রতন যদি আবার আসে, ওকে জলে ডুবিয়ে মারবো, মনে রেখো। হয়েছে হয়েছে, কাউকে ডুবিয়ে মারতে হবে না। তাড়াতাড়ি চলো, এক্ষুনি মাছ ধরার সময়। নদীতে শব্দ হচ্ছে, মনে হচ্ছে চিংড়ি মাছ অনেক পড়বে। কে বলেছে আমরা গরিব হয়েছি বলে চিংড়ি মাছের ঝোল খেতে পারবো না? অনেক দিন পর নিখিলের হোটেলে চিংড়ি মাছের ঝোল খাচ্ছি, ভালোই মজা হচ্ছে। সোনালিদি, তোমরা তো আমাদের সাথে বসতে পারতে গো। সবাই একসাথেই খেতাম, সেটাই তো মজা হতো। শুধু যদি আমরা থাকতাম কিংবা বাড়িতে হতো, অবশ্যই তোমাদের সাথে বসতাম। এখানে তো হোটেল, আরো অনেক খদ্দের আছে, সবাইকেই তো দিতে হবে। তোমরা শুধু হলে তো বুঝতামই। এখন কোনো সমস্যা হবে না। সবার বাড়িতেই চিংড়ি মাছ আছে। যে যখন রান্না করবে বাকিদের দাওয়াত দেবে, সবাই একসাথে মজা করে চিংড়ি মাছের ঝোল খাওয়া যাবে। তোমরা কিন্তু আমার দোকানের খদ্দের। আমি কিন্তু তোমাদের টাকা ছাড়া খাওয়াতে পারবো না, আগেই বলে দিচ্ছি। আমরা গরিব হলেও আমাদের কাছে পয়সা আছে। কালকে সবার পকেটেই পয়সা ঢুকেছে রে। এখন আর কেউ গরিব নেই, সবার কাছেই পয়সা আছে। নিখিল, তোরা তো ভয় দেখাতে হবে না। তুমি আমার স্বামী হলেও আমি তো তোমার পক্ষে আর থাকতে পারবো না। তুমি কিনা এদের থেকেও পয়সা চাচ্ছ? তাহলে আমি যে তোমার দোকানে এত কষ্ট করছি, সে পয়সাগুলো আমাকে পরিশোধ করো। সে পয়সা দিয়ে আমি সবাইকে খাইয়ে দেব। কিরে নিখিল, এখন তো তুই হেরে গেলি, এখন কি হবে? এখন তো তোর আরো বেশি পয়সা যাবে। সেটাই তো আমি দেখতে পাচ্ছি। ঘরের শত্রু বিভীষণ। লাগবে না তোমাদের থেকে পয়সা, লাগবে না। পয়সা উসুল করতে গিয়ে আমার আরো লোকসান হয়ে যাচ্ছে। তোমরা এমনিতেই খেয়ে নাও, বিদায় হও। আগে একটু ঠিকঠাক মতো খেতে দাও। ঝোলটা খুবই মজা হয়েছে, চিংড়ির ঝোল বলে কথা। আমি সেই সকালে তোকে ডেকেছি, তুই তো আমার কথা না শুনে এখন আসলি দুপুরে। কোথায় ছিলিস রে তুই? মানে বাবু, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। আজকে যে আমার মাছের আড়তে কোনো ধরনের চিংড়ি মাছ নেই। আরে মাছ ধরে তো বিক্রি করব, সেটা আলাদা কথা। নিজের আজকে একটু চিংড়ি মাছ দিয়ে ঝোল পাকাবো, সে অবধি আজকে পারিনি। এমনটা হওয়ার তো কথা নয়। আমি তো আরো ভেবেছি আপনি বুঝি চিংড়ি মাছ গ্রামের সবাইকে কম দামে বিক্রি করেছেন। নিখিলের দোকানে দেখলাম চিংড়ি মাছের ঝোল হচ্ছে, খুবই অল্প দামে সবাই কিনে খাচ্ছে। এটা তুই কি বলিস? নিখিলের দোকান তো কিছুদিন আগে বন্ধ হয়ে যাচ্ছিল, আজকে আবার খুলেছে নাকি? সেখানেই তো দেখে আসলাম, গ্রামের সবাই সেখানে চিংড়ি মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। ওরা ওই মাছ ধরে এনেছে নদী থেকে, তুই কিছুই জানিস না নাকি? জানবি কি করে? তুই তো শুধু আমার কাছ থেকে টাকা নিস আর পড়ে পড়ে ঘুমাস। কালকে কোথায় ছিলিস সত্যি করে বলতো, না হলে তোর কি অবস্থা করব নিজেও কল্পনা করতে পারবি না। কালকে আমার একটু শরীরটা খারাপ করেছিল, এতদিনে কেউ তো কিছুই করেনি, সেই জন্য ভেবেছিলাম কেউ কিছু করবে না। আমি তো বাড়ি থেকে ঘুমিয়েছিলাম। তোর ঘুমের জন্য আমার এত বড় সর্বনাশ হয়ে গেল? হ্যাঁ, ওরা যেহেতু এত বড় সাহস করেছে, সবাই একজোট হয়ে চলো ওদের একটা ব্যবস্থা করে আসি। গ্রামের সবাই হয়তো একজোট হয়েছে, এখন যদি কিছু করতে যাই তাহলে আমরাই ঝামেলায় পড়ে যাব। তার চেয়ে রাতে গিয়ে ওদেরকে আজকে উচিত শিক্ষা দেব, ওর দোকান পুড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে বাবু, আমি আরো লোকজন নিয়ে প্রস্তুত থাকবো। কি হয়েছে বুড়িমা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে বলো? বিশাল বড় একটা ষড়যন্ত্র শুনে আসলাম, সেজন্য তোদের কাছেই ছুটে আসলাম।
সেজন্য হাঁপিয়ে গেছি। কি বলছো বুড়িমা? ষড়যন্ত্র শুনে আসলে? কি ষড়যন্ত্র শুনে আসলে বলো তো? তুমি একটু বিশ্রাম নাও, একটু ধীরে ধীরে বলো। বিশ্রাম আমি পরে নেব। কি হয়েছে তোদের বলি, তোরা শোন। মাত্রই আমি লক্ষ্মীনাথ বাবুর ওখান থেকে আসলাম। শুনলাম তিনি আর রতন মিলে বিশাল বড় চক্রান্ত করেছে। আমরা নদী থেকে চিংড়ি মাছ ধরেছি সে কথা তিনি জেনে গেছেন এবং খুবই রাগান্বিত হয়েছেন। তারপর তারপর কি বলেছে বুড়িমা? তারপর আমি আরও শুনে আসলাম তারা কিনা রাতের মধ্যেই নিখিলের এই দোকানে আগুন ধরিয়ে দিতে চায়। গ্রামের সবার বাড়িতে আগুন ধরানোর পরিকল্পনা করছে। এখন আমরা কি করব? এখন আমাদের কি হবে? ভয় পেলে চলবে না, সবাই একসাথে কাজ করব। আমরাই জয়ী হব। গ্রামবাসী সবাইকে বলতে হবে, সবাই আমাদের সাথে থাকবে। কিন্তু বুড়িমা, তুমি সেখানে কেন গিয়েছিলে? আমি ভেবেছিলাম যেহেতু মাছ ধরেছি সেটা তাকে জানাবো এবং সবাই গ্রামে একসাথে হয়ে ভালোভাবে জীবন যাপন করব। সেসব নিয়েই কথা বলার উদ্দেশ্যে গিয়েছিলাম। গিয়ে সব কথা বাইরে বসেই শুনতে পাই। তাহলে আর বসে থাকলে চলবে না। লাঠি সোঁটা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং গ্রামবাসী সবাইকে জানাতে হবে। ভালো করে খবর নিয়েছিস তো? কেউ তো নেই এই বাজারের মধ্যে এখন আর। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভালোভাবেই খবর নিয়েছি। প্রথমে দোকানটা পোড়াবো, তারপর বাড়ি বাড়ি গিয়ে ওদের ঘর পোড়াবো, ব্যাস। আমার কথা অমান্য করবার শাস্তি ওরা এরপর পাবে। গতকালকে আমি যা ভুলটা করেছি আর কখনোই সেটা করব না। সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। ওই দোকানটা এখন চালিয়ে দিই। ওরে বাবা রে, মরে গেলাম রে। কে কোথায় আছো? বাঁচাও, আমি কিছু করবো না, তোমরা মেরো না। মরে গেলাম, আমাদের ছেড়ে দাও, মেরো না, মরে গেলাম। হয়েছে হয়েছে, সবাই একটু থামো। ওদেরকে আর মেরো না, এত মারলে যে ওরা মরেই যাবে। আমি ভুল করেছি, দয়া করে আমাদেরকে আর মেরো না। তোমরা সবাই মিলে 4 জন মানুষকে মারলে মরে যাবো তো। সবাইকে আমি নিষেধ করেছি কালকে গ্রামের সবাই মিলে মাছ ধরবে। আপনি যদি গ্রামবাসীর সাথে মিলেমিশে বসবাস করতে পারেন তাহলে করবেন, না হলে গ্রাম ছাড়া হবেন বলে দিচ্ছি। আমি তোমাদের সাথে মিলেমিশেই থাকবো। এখন একটু হাসপাতাল যাওয়ার ব্যবস্থা করো, মরে যাচ্ছি। ওরে বাবা রে। তোরা তো সবাই মেরেছিস, এখন একটু হাসপাতালেও পৌঁছে দিয়ে আয়। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।